হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দ্য জুলজি ডায়েরি চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে মোস্ট এক্সপেক্টেড পোর্শন স্পিমেন অ্যান্ড ম্যানগোল্ড এক্সপেরিমেন্ট নিয়ে আলোচনা করব। যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে 6th সেমিস্টারে পড়াশোনা করছো তাদের ডেভেলপমেন্টাল বায়োলজি পেপারে ইউনিট 2 এর পার্ট ইতে রয়েছে এই পোর্শনটি। এটা কিন্তু পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ। আজকে এটা সম্পর্কে তোমাদেরকে বলবো। এটা কে করেছিলেন? স্পিমেন অ্যান্ড ম্যানগোল্ড, ঠিক আছে, একজন টিচার এবং একজন স্টুডেন্ট 1924 সালে করেছিল। এখান থেকে তারা এমব্রায়োনিক ইন্ডাকশন এবং অর্গানাইজারের ধারণা দিয়েছিলেন। এবার হচ্ছে এমব্রায়োনিক ইন্ডাকশন এবং অর্গানাইজার জিনিসটা কি জেনে নেব। দেখো কি বলছে। এমব্রায়োনিক ইন্ডাকশন হচ্ছে এমন একটা প্রসেস যেখানে একটা গ্রুপ অফ সেল কি করছে, অন্য একটা গ্রুপ অফ সেলের ডেভেলপমেন্টকে ইনফ্লুয়েন্স করে। দেখো, প্রসেস বাই হুইচ ওয়ান গ্রুপ অফ সেলস ইনফ্লুয়েন্সেস দ্য ডেভেলপমেন্ট অফ অ্যানাদার গ্রুপ। আর কি বলছি, এসেন্সিয়াল ফর প্রপার টিস্যু অ্যান্ড অর্গান ফর্মেশন ডিউরিং এমব্রায়োজেনেসিস। এই এমব্রায়োনিক ইন্ডাকশন, এটা আমরা দেখব প্রাইমারি এমব্রায়োনিক ইন্ডাকশন রয়েছে আর রয়েছে সেকেন্ডারি এমব্রায়োনিক ইন্ডাকশন। এই জন্যই বলছে ইট ইজ এসেন্সিয়াল। কিসের জন্য এসেন্সিয়াল? এটা এসেন্সিয়াল বলছে টিস্যু অ্যান্ড অর্গান ফর্মেশন ডিউরিং এমব্রায়োজেনেসিস, ঠিক আছে। আর অর্গানাইজার জিনিসটা কি? অর্গানাইজার জিনিসটা বলছে রিজন অফ দ্য এমব্রায়ো দ্যাট ডিরেক্টস দ্য ডেভেলপমেন্ট অফ সারাউন্ডিং টিস্যু। যেটা কি করছে, এই এমব্রায়োর কোন পোর্শন থেকে কোন টিস্যু তৈরি হবে সেটা নির্ধারণ করে। এটাই হচ্ছে অর্গানাইজার। এবারে এই যে বললাম তোমাদেরকে আমি প্রাইমারি আর সেকেন্ডারি, স্পিমেন ম্যানগোল্ড কাজ করেছিলেন সেকেন্ডারির উপরে। প্রাইমারিতে আমরা কি জানি, আমাদের দুটো ফেজ রয়েছে, আমাদের আর্লি গ্যাস্ট্রুলা ফেজ আছে আর হচ্ছে লেট গ্যাস্ট্রুলা ফেজ আছে। এই আর্লি গ্যাস্ট্রুলা ফেজে কি হয়, কাদামাটি থাকে, কাদামাটি অবস্থায়, অর্থাৎ কোনো যদি আমি মাটি কাদা দেখি সেখান থেকে আমরা যখন সেটা নরম অবস্থায় থাকবে সেখান থেকে কোনো শেপ দিতে পারবো। কিন্তু এই শেপটা যখন কঠিন হয়ে যাবে তখন সেখান থেকে কি আর নতুন কোনো শেপ দিতে পারবো না। এই আর্লি ফেজে ভ্রূণটা, গ্যাস্ট্রুলাটা কি ফেজে, কীরকম অবস্থায় থাকছে, কাদামাটি অবস্থায় থাকছে, যার জন্য আমরা তাকে চাইলে যে কোনো একটা শেপ দিতে পারি। এবার শেপ দেওয়ার পর সেটা যখন লেট গ্যাস্ট্রুলা ফেজে চলে যাচ্ছে, এই শক্ত পোর্শনটাকে আমরা বলছি লেট গ্যাস্ট্রুলা ফেজ, যেখান থেকে কিন্তু আর কোনো কিছুই করা যাবে না। এটা মেন ফ্যাক্ট। এবারে হচ্ছে স্পিমেন ম্যানগোল্ড কাজ করেছিলেন সেকেন্ডারি এমব্রায়োনিক ইন্ডাকশনের উপর, যেখানে তারা দেখিয়েছেন যে আর্লি স্টেজে যখন থাকছে, আর্লি গ্যাস্ট্রুলা ফেজে যখন থাকছে, তখন কিন্তু আমরা যে কোনো একটা অর্গানকে অন্য একটা অর্গানে কনভার্ট করতে পারবো। সেইটা নিয়েই আজকে আমাদের আলোচনা। এখন আমরা চলে যাবো এক্সপেরিমেন্টাল অর্গানিজম, অর্থাৎ স্পিমেন ম্যানগোল্ড কি অর্গানিজম নিয়েছিলেন। দুটো অর্গানিজম নিয়েছিলেন, একটা স্পিসিস, মানে একটা ফ্রগ এমব্রায়ো দুটো স্পিসিস নিয়েছেন। একটা ডার্কলি পিগমেন্টেড, কি বলছে, একটা ডার্কলি পিগমেন্টেড ট্রিটিউরাস টিনিয়েটাস এবং আরেকটা নন পিগমেন্টেড ট্রিটিউরাস ক্রিস্টেটাস। এবারে প্রশ্ন হচ্ছে কেন এই দু রকম কালারের পিগমেন্টের তিনি জেনোপাস যে ফ্রগ এমব্রায়ো নিয়েছেন, কিসের জন্য? এই দুটো স্পিসিসের নাম কিন্তু খুব ভালো করে মনে রাখবে। ডার্কলি পিগমেন্টেড ট্রিটিউরাস টেনিয়েটাস, নন পিগমেন্টেড ট্রিটিউরাস ক্রিস্টেটাস, ঠিক আছে। এরপরে কেন নিয়েছেন, যাতে যখন সেকেন্ডারি এমব্রায়োনিক ইন্ডাকশন হবে, যখন নতুন অর্গান উৎপন্ন হবে, যে একটার অর্গান থেকে আরেকটার অর্গান উৎপত্তি হচ্ছে, সেটা যাতে সহজে বোঝা যায়। এইম অফ দ্য এক্সপেরিমেন্ট কি বলছে দেখো, টু ডিটারমাইন ওয়েদার এ স্পেসিফিক রিজন অফ দ্য এমব্রায়ো ক্যান ইনডিউস সারাউন্ডিং সেলস টু ফর্ম এ নিউ বডি অ্যাক্সিস। অর্থাৎ এটা নির্ধারণ করতে একটা স্পেসিফিক রিজন, এমব্রায়োর একটা স্পেসিফিক রিজন কি করছে, সারাউন্ডিং সেলকে ইনডিউস করছে একটা নতুন বডি অ্যাক্সিস তৈরি করার জন্য। এটাই হচ্ছে আমাদের এই সেকেন্ডারি এমব্রায়োনিক ইন্ডাকশন বা স্পিমেন ম্যানগোল্ড যে এক্সপেরিমেন্ট, তার লক্ষ্য, ঠিক আছে। এরপরে চলে যাবো এক্সপেরিমেন্ট প্রসিডিওর, কীভাবে করেছিলেন। দে প্রিপেয়ার্ড হেটারোপ্লাস্টিক ট্রান্সপ্ল্যান্ট সো দ্যাট দে ওয়ার এবল টু আইডেন্টিফাই হোস্ট অ্যান্ড ডোনার টিস্যু অন দ্য বেসিস অফ দ্য কালার। এই যে বললাম যে কোনটা হোস্ট কোনটা ডোনার টিস্যু, সেটা নির্ধারণ করার জন্যই তারা দু রকমের কালার নিয়েছিল। প্রথমে কি করেছে, ডরসাল বাস্টোপোর লিপ of early Tritiurus cristatus were removed and implanted into the region of early Tritiurus tenuitus gastrula fated to become the ventral epidermis। তাহলে প্রথমে ডরসাল ব্লাস্টোপোর লিপ নিল কার থেকে, আর্লি ফেজ ট্রিটিউরাস ক্রিস্টেটাসের, মানে যেটা ছিল আমাদের নন পিগমেন্টেড, তার কাছ থেকে নিল, ঠিক আছে, ব্লাস্টোপোর লিপটাকে
রিমুভ করলো এবং কোথায় ইমপ্ল্যান্ট করছে দেখো, ট্রিটিউরাস টিনিয়েটাস যে গ্যাস্ট্রুলা সেখানে দিচ্ছে, দিয়ে তৈরি করছে কি ভেন্ট্রাল এপিডার্মিস। আবার ডরসাল ব্লাস্টোপোর লিপ নিচ্ছে কার, লেট, অর্থাৎ লেট গ্যাস্ট্রুলা ফেজের নিচ্ছে কার, ট্রিটিউরাস ক্রিস্টেটাসেরই, দিয়ে রিমুভ করে ইমপ্ল্যান্টেড কোথায় করছে, লেট ট্রিটিউরাস টিনিয়েটাসে দিচ্ছে, ফেটেড টু বিকাম দ্য নিউরন। অর্থাৎ এই পোর্শনটায় চলে আসো, দিলে তোমরা বুঝতে পারবে অর্গানাইজার কনসেপ্ট। আর্লি গ্যাস্ট্রুলা ফেজে আমরা কি করছি দেখো, আর্লি গ্যাস্ট্রুলা ফেজে আমরা নিচ্ছি নিউরন, ডোনার রিজিয়ন থেকে আমরা নিচ্ছি নিউরন, হোস্ট রিজিয়ন থেকে আমরা কি নিচ্ছি, এপিডার্মিস, তৈরি কিন্তু হচ্ছে এপিডার্মিস। ঠিক আছে, যেটা হোস্ট রিজিয়ন থেকে আমরা এপিডার্মিস নিয়েছিলাম নিউরনের পোর্শনটায়, সেখানে কিন্তু এপিডার্মিসই তৈরি হলো। আবার যখন প্রসপেক্টিভ এপিডার্মিস নিচ্ছি, তারপরে নিচ্ছি প্রসপেক্টিভ নিউরন, সেখান থেকে কিন্তু নিউরনই তৈরি হচ্ছে। এই আর্লি গ্যাস্ট্রুলা ফেজে কাজ করে কিন্তু BMP4 প্রোটিন, BMP4। এই BMP4টা কিন্তু কি করে, এই যে আমরা হোস্ট রিজিয়ন থেকে এপিডার্মিস নিচ্ছি, নতুন যে টিস্যুটা তৈরি হবে সেটা কিন্তু এপিডার্মিসই তৈরি হবে। এবারে লেট গ্যাস্ট্রুলা ফেজে কি হয়, যদি আমরা নিউরন নিই, ঠিক আছে, হোস্ট রিজিয়ন থেকে এপিডার্মিস নিচ্ছি, কিন্তু সেক্ষেত্রে এপিডার্মিস তৈরি না হয়ে দেখো নিউরন তৈরি হচ্ছে। আবার এপিডার্মিস নিচ্ছি, নিউরন নিচ্ছি, সেক্ষেত্রে দেখো নিউরন তৈরি না হয়ে কিন্তু এপিডার্মিসটাই তৈরি হচ্ছে। এর কারণটা কি, এখানে হচ্ছে কাজ করছে নগিন, কর্ডিন আর হচ্ছে BMP4। এবারে প্রোটিনগুলো কি বললাম, লেট গ্যাস্ট্রুলা ফেজে আমাদের কাজ করে যে প্রোটিন, তার নাম হচ্ছে NOGGIN, নগিন, আর কে CHORDIN, কর্ডিন, এই দুটো প্রোটিন। আর আর্লিতে কে কাজ করে, আর্লিতে কাজ করে BMP4। এই BMP4টা কিন্তু সেকেন্ডারি এমব্রায়োনিক ইন্ডাকশনের জন্য দায়ী। কিন্তু যখন লেট গ্যাস্ট্রুলা ফেজে এই হরমোনগুলো এই প্রোটিনগুলো কাজ করে যাচ্ছে, এটা কি করে, তখন BMP4কে এরা বাধা দেয়, যার জন্য আর নতুন করে কোনো অর্গান আমরা তৈরি করতে পারবো না। এটাই হচ্ছে আমাদের সেকেন্ডারি এমব্রায়োনিক ইন্ডাকশনের মেন জিনিস। তাহলে আর্লি গ্যাস্ট্রুলা স্টেজে থাকলে আমরা নিউরন থেকে, নিউরনের পোর্শনে এপিডার্মিস দিয়ে এপিডার্মিস তৈরি করতে পারবো, কিন্তু যে জিনিসটা আমরা লেট গ্যাস্ট্রুলা ফেজে করতে পারবো না। এবারে দেখে নিই এই জায়গাটায়, দেখলে তোমরা বুঝতে পারবে। এই ছবিটা আমি এখানে রেখেছি, তোমরা আশা করি বুঝতে পারছো জিনিসটা। দেখো কি অবজার্ভ করছে, এই ছবিটা দেখতে পেলে। এবারে আমরা চলে যাবো অবজারভেশনে। কি বলছে, ফরমেশন অফ এ আনপিগমেন্টেড টিস্যু ইন দ্য নোট প্লেট অফ এরিয়া অফ দ্য রেসিপায়েন্ট। ঠিক আছে, আনপিগমেন্টেড টিস্যুটা তৈরি হচ্ছে কেন, আমরা বলেছিলাম যেটা আনপিগমেন্টেড আর্লি এমব্রায়ো স্টেজে, তার কাছ থেকে নিয়ে যেটা ডার্কলি পিগমেন্টেড তার শরীরে দিয়েছিলাম, দিতে দেখলাম যে আর্লি স্টেজে যেটা ছিল, আর্লি স্টেজে করার জন্য আনপিগমেন্টেডের যে টিস্যুটা নিয়েছিলাম সেটাই উৎপন্ন হয়েছে, কিন্তু লেট গ্যাস্ট্রুলা ফেজে সেটা হয়নি। ডোনার টিস্যু থ্রু ইনভেজিনেশন ফর্মস এ সেকেন্ড আর্কেন্টেরন, দেন এ সেকেন্ড এমব্রায়োনিক অ্যাক্সিস। ঠিক আছে, ফর্মেশন অফ দ্য সেকেন্ড এমব্রায়ো হুইচ ইজ জয়েন্ট টু দ্য হোস্ট পিগমেন্টেড এমব্রায়ো। এখানে কালারটা একটু দেখলে ছবিটায় বোঝা যাচ্ছে না, এখানেই আমরা এই পরীক্ষাটাই তারা করেছিলেন, যে সেম বডি কিন্তু তৈরি হয়েছে দেখো দুটো মাথা, একটা নন পিগমেন্টেড, একটা হচ্ছে ডার্কলি পিগমেন্টেড। ঠিক আছে, রেজাল্ট কি বলছে, ইভেনচুয়ালি সেকেন্ডারি এমব্রায়ো ওয়াজ ফর্ম ফেস টু ফেস উইথ ইট হোস্ট। তাহলে যে হোস্ট রিজিয়ন থেকে ডোনার টিস্যুতে দিয়েছিলাম সেই একই রকম কিন্তু জিনিসটা তৈরি হলো। বলছে দেখো, ডোনার ডরসাল লিপ সেলস ফর্মড মেনলি দ্য নোটোকর্ড, হোস্ট সেলস ওয়ার ইন্ডিউসড টু ফর্ম নিউরাল অ্যান্ড আদার স্ট্রাকচার্স, ডেমনস্ট্রেটেড দ্যাট ডোনার টিস্যু ইনস্ট্রাক্টস নেইবার সেলস। অর্গানাইজার কনসেপ্ট এবার সিগনিফিকেন্স কি না, এটা ফার্স্ট এক্সপেরিমেন্টাল প্রুফ অফ এমব্রায়োনিক ইন্ডাকশন, ফাউন্ডেশন অফ মডার্ন ডেভেলপমেন্টাল বায়োলজি, সেল টু সেল সিগন্যালিং ডিউরিং এমব্রায়োজেনেসিস। এমব্রায়োজেনেসিসের সময় কি হয়, সেল টু সেল সিগন্যালিং হয় এই জিনিসটা। এর জন্য 1935 সালে তারা নোবেল প্রাইজ পেয়েছিলেন। এরপরে দেখো কনক্লুশনে কি বলবো, স্পিমেন রেফার টু দ্য ডরসাল ব্লাস্টোপোর লিপ। এই যে ডরসাল ব্লাস্টোপোর লিপটা নিয়েছিল সেটাকেই বললেন অর্গানাইজার, অর্থাৎ আর্লি এমব্রায়োনিক স্টেজের বা এমব্রায়ো স্টেজের এমব্রায়োর এমন একটা পোর্শন যেটা নির্ধারণ করে কোন অর্গানিজম বা কোন টিস্যু তৈরি হবে।
owing to the fact that they introduce the host ventral tissue to change their facts to form a neural tube and dorsal mesodermal tissue. They organize the host and donor tissue into a secondary embryo with clear anterior and posterior axis. তাহলে এটাই ছিল আমাদের স্মিমেন ম্যানগোল্ড এক্সপেরিমেন্টের মেন জিনিস। তাহলে এইখানে যে জিনিসটা আমি বললাম এই পোর্শনটা খুব ভালো করে বুঝবে। এই অর্গানাইজার কনসেপ্টে কি বললাম না বলছি, দেখো এই পোর্শনটা দেখাই ফাঁকা জায়গাটায়, দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। লিখে দিচ্ছি। প্রাইমারি ইনডাকশান হচ্ছে প্রাইমারি এমব্রায়োনিক ইনডাকশান, নর্মালি যেভাবে আমাদের এমব্রায়ো থাকে, এমব্রায়ো থেকে অর্গান তৈরি হচ্ছে সেইভাবে। কিন্তু এইটা সেকেন্ডারিতে স্পিমেন ম্যানগোল্ড কি বললেন যে আমরা চাইলে কিন্তু ইচ্ছে মতো যে কোনো অর্গান তৈরি করতে পারি, যদিও এটা এখন ইললিগ্যাল, কিন্তু এটা স্পিমেন ম্যানগোল্ড পরীক্ষা করে দেখেছিলেন যে এটা করা যায়, তাই জন্য সেকেন্ডারি এমব্রায়োনিক ইনডাকশান এসেছে। কি বলছে ব্যাপারটা না, সেকেন্ডারিতে বলছে নগিন এবং কর্ডিং প্রোটিন কাজ করছে আমাদের লেট গ্যাস্ট্রুলা স্টেজে এবং BMP4 কাজ করছে আর্লি গ্যাস্ট্রুলাতে। এই BMP4 কি করে, যে টিস্যুটা আমরা চাইবো বা যে অর্গানটা আমরা চাইবো সেটা তৈরি করতে পারবো। এবার সেটা কখন সম্ভব হয়, আর্লি গ্যাস্ট্রুলা ফেজে, কারণ আর্লি গ্যাস্ট্রুলা ফেজে থাকে জিনিসটা কাদামাটির মতো। এবার কাদামাটিকে আমরা যে কোনো একটা শেপ দিতে পারি, বক্স শেপ দিতে পারি, আমি কথাই বলছি, এখন মাটির জিনিস তৈরি করবো, যে কোনো শেপ দিতে পারি, কিন্তু শেপ দেওয়ার পর যখন জিনিসটা শুকিয়ে যাচ্ছে তখন সেখান থেকে আর নতুন কিন্তু কোনো কিছু শেপ দিতে পারবো না। তখন এই আর্লি স্টেজ থেকে যখন এটা শুকিয়ে গিয়ে বা শক্ত হয়ে যাচ্ছে তখন সেই জিনিসটাকে আমরা বলছি লেট গ্যাস্ট্রুলা ফেজ। তাই জন্য আমরা যে কাজটা এটা সম্ভব হয়, এটা সম্ভব হয় শুধুমাত্র আর্লি গ্যাস্ট্রুলা ফেজে, কারণ আর্লি গ্যাস্ট্রুলা ফেজে BMP4টা কাজ করতে পারে। যখন লেট গ্যাস্ট্রুলা ফেজে চলে যাচ্ছে তখন নগিন এবং কর্ডিন প্রোটিন কাজ করছে, যা কি করে BMP4কে ব্লক করে দেয়, তখন নতুন কোনো টিস্যু বা অর্গান উৎপন্ন করতে আমরা পারবো না। এটাই হচ্ছে আমাদের মেন ফ্যাক্ট। এই জিনিসটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে, অর্গানাইজার কনসেপ্ট। এই ছিল আজকে আমাদের স্পিমেন ম্যানগোল্ড এক্সপেরিমেন্ট। এটা থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। যদি পরীক্ষায় আসে তাহলে কিভাবে লিখবে, হেডিং করলে, হেডিং করার পর কে করেছিল স্পিমেন ম্যানগোল্ড তাদের নাম দিলে, তারা কি উৎপন্ন করেছিল সেটা বললে, এমব্রায়োনিক ইন্ডাকশন জিনিসটা কি, অর্গানাইজার জিনিসটা কি একটু বলে দিলে, বলে দেওয়ার পরে এক্সপেরিমেন্টাল অর্গানিজম হিসেবে কাকে নিয়েছিল, জেনোপাসের দুটো স্পিসিস লিখে দিলে, ট্রিটিউরাস টিনিয়েটাস, ট্রিটিউরাস ক্রিস্টেটাস, উল্লেখ করে দেবে কোনটা ডার্কলি পিগমেন্টেড কোনটা নন পিগমেন্টেড। এটা বলার পরে এম না লিখলেও চলবে, এই যে কিভাবে প্রসিডিওরটা হয়েছিল, কিভাবে করেছিলেন সেই প্রসেসটা লেখার পরে এই ছবিটা দেবে। এই ছবিটা আমি তোমাদের গিলবার্টের বই থেকে নিয়েছি, ডেভেলপমেন্টাল বায়োলজি গিলবার্ট। এই ছবিটা দেবে, দেওয়ার পরে কি অবজার্ভ করেছিল সেইটা লিখবে, অবজারভেশনের পরে চলে যাবে রেজাল্টে। আর মেনলি এই অর্গানাইজার কনসেপ্ট এবং যে নগিন কর্ডিন BMP4 এর কথা বললাম ওই প্রোটিনগুলোর কথা উল্লেখ করবে। তাহলে এই ছিল আমাদের স্পিমেন ম্যানগোল্ড এক্সপেরিমেন্ট। এটা সম্পূর্ণ আমার নিজস্ব তৈরি PDF, ঠিক আছে। যদি এটা তোমরা পেতে চাও তাহলে তোমরা অবশ্যই ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, লিঙ্কে ক্লিক করে। তাহলে আজকের মতো এইটুকুই। নেক্সট ভিডিওতে আমরা অন্যান্য পার্ট নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আরও এই ধরনের পড়ার ভিডিও পেতে চাইলে দ্য জুলজি ডায়েরি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।